হ্যালো বন্ধুরা, সেন্ট্রাশালায় আপনাদের স্বাগতম। আমি আদিত্য। আজ আমার সহকর্মী অনিরুদ্ধ ও ফারাজ আমার সঙ্গে আছেন। অনিরুদ্ধ ও ফারাজ, আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আজ একটি খুব জনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা করব এবং এটি সেন্ট্রিসিটির পার্টনারদের সঙ্গে খুবই ঘন ঘন আলোচনা হয়। সেটা হলো আর্থিক লক্ষ্য নির্ধারণ এবং সম্পদ বন্টন, এবং কিভাবে এই দুইটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা প্রায়ই শুনেছি ভারত সঞ্চয়কারীদের দেশ, কিন্তু আর্থিক পরিকল্পনাকারীদের দেশ নয়। এবং আজকের আলোচনার বিষয়বস্তু এই বিশেষ সত্যটিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তাহলে ফারাজ, তুমি কি মনে করো, আমরা বেশিরভাগই সঞ্চয় করি, কিন্তু ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনার গুরুত্ব নিয়ে খুব একটা গুরুত্ব দিই না? এটা নিয়ে তোমার কি মত? আদিত্য, সঞ্চয় এবং বিনিয়োগ হ্যাঁ। এগুলো একেবারেই দুইটা আলাদা বিষয়। আমরা ভারতীয়রা সঞ্চয়ের ব্যাপারে বরাবরই খুব ভালো ছিলাম, এবং অবশ্যই জনসংখ্যার পরিবর্তনের সাথে সাথে এটা একটু একটু করে বদলাচ্ছে, যেখানে মানুষ এখন বেশি ভোগবিলাস এবং তাৎক্ষণিক সন্তুষ্টিতে বিশ্বাস করছে। কিন্তু তারপরও বিনিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় আমরা এখনও অনেক পিছিয়ে আছি, কারণ সাম্প্রতিক পরিসংখ্যান দেখলেও দেখা যায় মাত্র ৩.৫ কোটি মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে। তাহলে এটা সত্যি অবাক করার মতো একটা সংখ্যা, প্রায় ১.৪ বা ১.৫ বিলিয়ন জনসংখ্যার দেশে যদি মাত্র ৩.৫ কোটি মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, তাহলে সেটা একটু চিন্তার বিষয়। এবং এটা দেখায় যে আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেটা সবার জন্যই খুব খুব প্রাসঙ্গিক হতে চলেছে। ঠিক। তাহলে সঞ্চয়। তাহলে মানুষ টাকা জমায়, আর যদি সেটা বিছানার নিচে রেখে দেয়, তাহলে একটা ব্যাপার আছে যেটাকে বলে, একটা টার্ম আছে যাকে বলে ইনফ্লেশন, যেটা ওই টাকাটা খেয়ে নেবে। তাহলে যদি আপনি সেই টাকা সঠিকভাবে বিনিয়োগ না করেন, যেটা আপনাকে ভালো রিয়েল রিটার্ন দিচ্ছে, তাহলে সেভিংসের পুরো ধারণাটাই, পুরো সেভিংসের উদ্দেশ্যটাই আসলে ব্যর্থ হয়ে যায়। নিশ্চয়ই। তাই আপনাকে এমন একটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করতে হবে যা ইনফ্লেশনকে হার মানাতে পারে, এবং সময়ের সাথে সাথে সেই রিটার্ন পেতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের বেশিরভাগই সব সময় ফিক্সড ডিপোজিটের দিকেই ঝুঁকে থেকেছি। তাহলে যদি আপনি আপনার বাবা মা বা আমার বাবা মার কথা বলেন, ঐতিহাসিকভাবে বিনিয়োগের জন্য সবচেয়ে পছন্দের মাধ্যম ছিল এফডি, এবং বেশিরভাগ সময়ই এটা আসলে খুব ভালো রিয়েল রিটার্ন দিত না। তাহলে অনিরুদ্ধ, আমি তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। যদিও আমরা সেভিংসকে একটা ধারণা হিসেবে স্বাভাবিকভাবে নিই, আসলে সেভিংস বলতে ঠিক কী বোঝানো হয়? মানে, সেভিংসের উদ্দেশ্যটা কী? আমরা যখন আমাদের পেশাগত আয় বা ব্যবসার আয় থেকে টাকা জমাই, তখন আসলে কী ধরনের ঝুঁকি আমরা কভার করছি? তাহলে সেভিংসের আসল উদ্দেশ্যটা কী? আসলে এটা খুব ভালো প্রশ্ন, আদিত্য, এবং আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করতে চাই, খুব সংক্ষিপ্ত একটা গল্প। একজন মানুষ ছিল, সে একটা চৌরাস্তায় দাঁড়িয়েছিল এবং সে ঠিক করতে পারছিল না সে বামে যাবে নাকি ডানে যাবে। এবং সে দেখল একটা গাছের নিচে একজন মানুষ বসে আছে এবং সে তাকে জিজ্ঞেস করল, আমি কি বাঁ দিকের রাস্তা নেব না ডান দিকে? তখন সেই মানুষটি জিজ্ঞেস করল, তুমি কোথায় যেতে চাও? সে বলল, আমি জানি না। তখন সে বলল, তাহলে কোনটা নেবে সেটা কি আসে যায়? তাহলে যদি আমি না জানি কোথায় যেতে চাই, মানে আমি কেন সেট করছি, আমার গন্তব্য কি, আমার লক্ষ্য কি, সেটা যদি না জানি, তাহলে আমি কোনো পরিকল্পনাই করতে পারবো না। তাই লক্ষ্য নির্ধারণ, বিনিয়োগ বা এমনকি সেভিংসের প্রথম ধাপই হল আমার গন্তব্য কি, আমি কেন এটা করছি, তাই তো? এখন আমাদের জীবনে আমরা দুই ধরনের ঝুঁকির মুখোমুখি হই। একটা হলো কম সময় বেঁচে থাকার ঝুঁকি। জরুরি পরিস্থিতি থাকে, আকস্মিক ঘটনাও থাকে। এগুলো হতে পারে, জানো তো, যেমন এমন কিছু ঘটনা যা অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত ঘটনা। আর হতে পারে অক্ষমতা। এগুলো তোমার সক্রিয় আয়কে প্রভাবিত করতে পারে। তাহলে আয়েরও দুই ধরনের ভাগ আছে, সক্রিয় আয় আর প্যাসিভ আয়। সক্রিয় আয় মানে যখন তুমি উপার্জন করছো, তুমি ব্যবসায় থাকতে পারো, তুমি চাকরিতেও থাকতে পারো, তোমার একটা বেতন আছে, তোমার একটা উপার্জন আছে। এই ধরনের অপ্রত্যাশিত ঘটনাগুলোর জন্য তোমার এই উপার্জন ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই তো? আর সেটা কভার করা দরকার। তাহলে প্রথম ঝুঁকি হলো কম বাঁচার ঝুঁকি, বা দুর্ঘটনা হতে পারে, অথবা তোমার সক্রিয় আয়ের ওপর ঝুঁকি থাকতে পারে। এখানে আমি শুধু যোগ করতে চাই, যদি তোমার সক্রিয় আয় ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে সেই যাত্রাপথে তোমার প্যাসিভ আয়ও শেষ পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে।
হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে আমাদের কি করতে হবে এবং কোথা থেকে শুরু করতে হবে? কারণ পুরো লক্ষ্য পরিকল্পনা প্রক্রিয়ার ৩টি মৌলিক ধাপ আছে। প্রথমত, জরুরি অবস্থার জন্য একটি ফান্ড তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ঝুঁকির জন্য কভার তৈরি করতে হবে। এবং তৃতীয়ত, অবশ্যই একটি লক্ষ্য পরিকল্পনার রোডম্যাপ তৈরি করতে হবে, যা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের জন্য হতে পারে। তাই এইভাবেই পুরো লক্ষ্য পরিকল্পনার যাত্রা শুরু করতে হয়। ঠিক। তাহলে অনিরুদ্ধ যেমন ঠিকই বলেছে, ডান দিকে যাবেন নাকি বাঁ দিকে, সেটা জানার আগে আপনাকে আপনার গন্তব্য জানতে হবে। তাহলে এগুলোই হচ্ছে চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর বিভিন্ন স্তর। ঠিক। তাহলে আবারও সবার জন্য আমি প্রথম পয়েন্টটা বলছি। প্রথমে জরুরি অবস্থার জন্য একটি ফান্ড তৈরি করুন। ঠিক আছে। এবং আমরা আসলে এর ব্যবহারটা বড় আকারে দেখেছি কোভিড সময়কালে। ঠিক। কারণ এমন একটা সময় এসেছিল যখন অনেকেই চাকরি হারাচ্ছিলেন, বা বেতন কমে যাচ্ছিল, বা বেতন জমা পড়ছিল না। এছাড়াও যারা প্রতিদিনের নগদ প্রবাহের ওপর নির্ভর করতেন, যেমন ব্যবসায়ী, ঠিক। দোকান দোকান মালিকরা। যদি শোরুম খোলা না থাকে, যদি দোকান খোলা না থাকে, তাহলে বিক্রি হবে না এবং কোনো নগদ প্রবাহ আসবে না। ঠিক। তাই এর জন্য একটা জরুরি তহবিল তৈরি করা দরকার। এটাই একটা দিক। এটাই ছিল কোভিড সময়কালে আমাদের সবচেয়ে চরম অভিজ্ঞতা। কিন্তু তারপরও এমন কিছু ঘটনা ঘটতে পারে। ধরা যাক কেউ অসুস্থ হয়ে পড়ল, তখন অনেক টাকার দরকার পড়ে। তখন আপনি বাধ্য হয়ে আপনার বিনিয়োগ থেকে টাকা তুলে নেন বা রিডিম করেন, যেগুলো আপনি কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য করেছিলেন। সেই লক্ষ্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যাই হোক না কেন। আর তখন আপনি সেই লক্ষ্যগুলোর সঙ্গে আপোস করতে বাধ্য হবেন। তাহলে আমরা যা বলতে চাইছি তা হলো, যদি আপনি আপনার জীবনের জন্য যথেষ্ট পরিমাণে কভার না থাকেন, বা যদি আপনি যথাযথভাবে স্বাস্থ্য বা অন্য কোনো উদ্দেশ্যে বীমা না করান, তাহলে আপনি যেসব লক্ষ্য পূরণের জন্য সঞ্চয় করেছেন, সেগুলো আসলে ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। লক্ষ্য ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং আপনি জানেন, এটা আপনার বিনিয়োগের প্রক্রিয়ায় বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম আর ধৈর্যকে একেবারে নষ্ট করে দিতে পারে। তাই আমি যা বুঝতে পেরেছি ফারাজ আর অনিরুদ্ধর কাছ থেকে, সেটা হলো, আর্থিক লক্ষ্য নির্ধারণের প্রথম 2 ধাপ মূলত এই যে, আপনার পরিবারের মাসিক খরচের 6 থেকে 8 মাসের জন্য একটা জরুরি তহবিল রাখা উচিত। 3-8 মাস। 3 থেকে 8 মাসই গড় হিসেবে ধরা হয়। আমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করি, সেটা নির্ভর করে ব্যক্তির ঝুঁকি নেওয়ার মানসিকতার ওপর। দ্বিতীয়ত, একজনের জীবন ও স্বাস্থ্য যথাযথভাবে বীমা করা উচিত, কারণ এই দুটোই। আরও একটা কভার আছে, যেটা আমরা সাধারণত উপেক্ষা করি এবং এটা খুবই সস্তায় পাওয়া যায়। সেটা হলো দুর্ঘটনা। দুর্ঘটনা। দুর্ঘটনা বীমা। অক্ষমতা বীমা। ঠিক। এটা তোমার আয়কে প্রভাবিত করতে পারে। সক্রিয় আয়। সক্রিয় প্যাসিভ দুই। এটাও সাহায্য করে। তাহলে ধরো এই 2টা বিষয় ঠিকঠাকভাবে মিটে গেছে, এবং আমরা দুটোই যথাযথভাবে পরিকল্পনা করেছি, তাহলে আমরা কিভাবে এগোবো, যেটাকে সাধারণত আর্থিক পরিকল্পনা বলা হয়, সেটা কিভাবে করব। তাহলে আমরা কিভাবে এগোবো? ধরো, যেমন ছোট কোনো লক্ষ্য, এই বছরের শেষে বা আগামী বছরের শেষে ছুটি কাটানোর পরিকল্পনা, আবার দীর্ঘমেয়াদী কিছু যেমন অবসর, কিংবা মাঝামাঝি কিছু যেমন বাড়ি কেনা, এসবের পরিকল্পনা কিভাবে করব। তাহলে এই প্রক্রিয়াটা আমরা কিভাবে শুরু করব? আদিত্য, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে যেটা বড় ভূমিকা রাখে। আমরা একে স্বর বলি নিরাপত্তা, তরলতা এবং রিটার্ন। ওহো, আমি তো ভেবেছিলাম এটা সেই স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও নিয়ে। ঠিক আছে, তাহলে অনেক দিন হলো। হ্যাঁ, এটা নিরাপত্তা, তরলতা আর রিটার্ন, ঠিক তো? এগুলো একসাথে চলে। ঠিক। এগুলোকে আলাদা করা যায় না, বা একে অপর থেকে বিচ্ছিন্ন করা যায় না, ঠিক তো? তাই যখনই আমরা কোনো লক্ষ্য নিয়ে কথা বলি, সেটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যাই হোক না কেন, এবং উদাহরণ হিসেবে বললে, আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য হতে পারে অবসর, বা আপনার সন্তানের পড়াশোনা, যা হয়তো 15 বা 18 বছর পরের কথা। আর স্বল্পমেয়াদী লক্ষ্য হতে পারে তাৎক্ষণিক কোনো প্রয়োজন, ধরুন 1 বা 1.5 বছরের মধ্যে। এটা হতে পারে ছুটিতে যাওয়া বা গাড়ি কেনা। আর মধ্যমেয়াদী লক্ষ্য হতে পারে, ধরুন, আপনি জানেন, আপনি বিয়ে করেছেন এবং 5 থেকে 10 বছরের মধ্যে বাড়ি কিনছেন, তাই এটা মধ্যমেয়াদী লক্ষ্য হতে পারে। ঠিক। তাহলে এগুলোই বিভিন্ন লক্ষ্য, যা আমাদের সবারই জীবনের বিভিন্ন পর্যায়ে থাকে। হ্যাঁ। এখন এই লক্ষ্যগুলো পরিকল্পনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা, তরলতা এবং রিটার্ন। কারণ আপনি সবকিছুই ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন না,
যদিও ইকুইটি সবচেয়ে ভালো রিটার্ন দিয়েছে। উল্টোটাও ঠিক, ফিক্সড ইনকাম দিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন হয় না। একদম ঠিক, কারণ মুদ্রাস্ফীতি সেটা খেয়ে নেবে। তাই যেমন জানেন তো, ফারাজ ও সেদিন বনাম ইনভেস্টমেন্ট নিয়ে বলছিলেন, আর যদি আমি সবকিছু নগদে জমা রাখি বা সব টাকা ব্যাংক ডিপোজিটে রাখি যেখানে মাত্র ৫-৬% সুদ পাওয়া যায়, আর আমার মুদ্রাস্ফীতি ৬-৭ বা ৮%, আর আসল মুদ্রাস্ফীতি যা আমাদের সবাইকে প্রভাবিত করছে সেটা হয়তো ১০%-এরও বেশি। আসলে আদি, সরি, অনিরুদ্ধ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি আপনি শিক্ষা সংক্রান্ত মুদ্রাস্ফীতির দিকে তাকান, সেটা কিন্তু দ্বিগুণ অঙ্কে আছে। আপনি যদি মেডিকেল ইন্স্যুরেন্স দেখেন, সেটাও আবার দ্বিগুণ অঙ্কে আছে। তাহলে আমি যতদূর বুঝতে পারছি, সেটা আনুমানিক 14%। তাই যদিও মুদ্রাস্ফীতি সাধারণভাবে 6% বা 7% বা 5% বলে মনে করা হয়, যেটা ডেটা হিসেবে ছাপা হচ্ছে, কিন্তু সেটা আসলে ডেটা, যেটা নির্দিষ্ট একটার জন্য, অন্যের ঝুড়ির জন্য। হ্যাঁ। কিন্তু যদি আপনি দেখেন, আমাদের মতো যারা আছি, যাদের ভবিষ্যতে সন্তানরা স্কুল বা কলেজে যাবে, আমার মনে হয় আমাদের শিক্ষা সংক্রান্ত মুদ্রাস্ফীতি নিয়ে খুবই চিন্তিত হওয়া উচিত। দ্বিতীয় পয়েন্ট, আবারও ধীরে ধীরে আমরা এমন এক যুগের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের হয়তো চিকিৎসা সেবা নিতে হতে পারে। আবার যদি আপনি সেই মুদ্রাস্ফীতির দিকেও তাকান, যেমনটা আমি বললাম, সেটাও কিন্তু দ্বিগুণ অঙ্কে আছে। ঠিক। তাই এগুলো দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবারও শেষ ধাপে ফিরে আসি, শুধু মেডিকেল ইন্স্যুরেন্স বা ঝুঁকির কভার থাকা যথেষ্ট নয়। উপযুক্ত ঝুঁকির কভার থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলে, দুঃখিত, আমি একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি, কিন্তু তারপরও অনেকে বলে আমার মেডিকেল ক্লেম, দুঃখিত, মেডিকেল পলিসি আছে, ধরুন ৫ লাখ টাকার, আর আমি আশা করি আমি শুধু বলছি এটুকুই যথেষ্ট। হ্যাঁ, অন্যদিকে এটা হচ্ছে সস্তায় কিনে বেশি খরচ করা। অনেকে আবার বলে, আচ্ছা, আমার তো অফিস থেকে, মানে আমার এমপ্লয়ার থেকে মেডিকেল এই পলিসি আছে, তাহলে আমি কেন নিজের পলিসি নেব? তাহলে স্পষ্টতই এগুলো খুবই ক্ষতিকর চিন্তাধারা। যখন আপনি মেডিকেল ইন্স্যুরেন্স নিচ্ছেন, তখন সেটা উপযুক্ত কভার হওয়া উচিত। আর আমরা সবাই জানি এবং আমরা সবাই যথেষ্ট বুদ্ধিমান যে, যদি কেউ হাসপাতালে যায়, এবং স্পষ্টতই আমরা এমন হাসপাতালে যেতে চাই যেখানে সবচেয়ে ভালো যত্ন নেওয়া হয়, এবং স্বাভাবিকভাবেই সেগুলো দামি হাসপাতাল, তাহলে জানেনই তো একদিনের বিল লাখ টাকার মধ্যে চলে যায়। আমি মনে করি শীর্ষস্থানীয় একটি ইন্স্যুরেন্স কোম্পানি একসময় বিজ্ঞাপন দিত, যেটার নাম ছিল কম ইন্স্যুরেন্স নেওয়ার রোগ খ। ঠিক। হ্যাঁ, আমি এর সাথে একেবারে একাত্ম হতে পারি। কিন্তু আবার ফিরে আসি মূল বিষয়ে আসি। হ্যাঁ, দুঃখিত, আবার মূল বিষয়ে ফিরে আসি, আমরা যে আলোচনা করছিলাম। তাহলে দেখুন, অর্থাৎ সেফটি, লিকুইডিটি এবং রিটার্ন, এই তিনটি বড় প্যারামিটার, যেগুলো ঠিক করে দেবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য কোথায় বিনিয়োগ করা উচিত। তাহলে আমি বলবো, ধরুন আপনি স্বল্পমেয়াদী কোনো লক্ষ্য ঠিক করেছেন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? এটা হলো লিকুইডিটি, তারপর সেফটি। ঠিক। ধরুন আপনার ১ বছরের পরে কিছু টাকা দরকার, তাহলে লিকুইডিটির জানালাটা এমন হতে হবে যাতে আপনি এমন কোনো জায়গায় বিনিয়োগ না করেন যেখানে ১ বছরের বেশি সময় ধরে টাকা আটকে থাকবে। আর দ্বিতীয়ত সেফটি, কারণ সময়টা খুবই কম, তাই সেই নির্দিষ্ট অ্যাসেট ক্লাসটা খুব বেশি ভোলাটাইল হওয়া উচিত নয়। তাই রিটার্নটা হওয়া উচিত একেবারে শেষ বিবেচ্য বিষয়। ধরুন যদি আমি ১ বছরে ২০% রিটার্ন চাই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি এই জিনিসগুলো সম্ভব না হয়, ঠিক। তাহলে আপনাকে হয় লিকুইডিটি নয়তো সেফটির ক্ষেত্রে আপোস করতে হবে। তাই বিষয়গুলো সামঞ্জস্য রাখতে হবে প্রত্যেকটা। তো অনিরুদ্ধ, আমি তোমাকে একটা কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম। দুঃখিত তোমার কথা কেটে দিলাম বলে। তো আমরা তুমি জানো, ফারাজও আগেই এটা উল্লেখ করেছিল যে একটা সময় আছে যখন আমরা অ্যাক্টিভ ইনকাম উপার্জন করি এবং তারপর যখন আমরা অবসর নিই বা আমাদের ব্যবসা ছেড়ে দিই বা যেই পেশাতেই থাকি না কেন, তখন আমরা নির্ভর করি প্যাসিভ ইনকামের ওপর, যেটা আমরা দীর্ঘ সময় ধরে জমিয়েছি আমাদের কর্মজীবনের সময়, অবসর গ্রহণের জন্য বা যে কোনো উদ্দেশ্যে, কিংবা বিনোদনের জন্য, বা সাধারণভাবে সুখী অবসর জীবন কাটানোর জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি প্রায়ই অ্যাসেট অ্যালোকেশন এই ধারণাটা নিয়ে শুনেছি, ঠিক তো? তাই আমি জানতে চেয়েছিলাম এই দুইটা বিষয় কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত। তাহলে
কারণ তুমি জানো, যখন আমরা সক্রিয়ভাবে উপার্জন করছি এবং কিছু টাকা আলাদা করে রাখছি, তখন তো সেটা বিনিয়োগ করতেই হবে, তাই না? যাতে সেটা, জানোই তো, কোনোভাবে ভেস্টিং পিরিয়ডের শেষে বা অ্যাকিউমুলেশন পিরিয়ডের শেষে প্যাসিভ ইনকামে রূপান্তরিত হতে পারে। কিন্তু যখন সেটা বিনিয়োগ করা হয়, তখন কি সেটা আমার ঝুঁকির প্রোফাইল ইত্যাদির ওপর ভিত্তি করে একটা ভালোভাবে যাচাই করা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত নাকি? কিভাবে এগোনো উচিত? ঠিক আছে, তাহলে আদিত্য, আবারও জানোই তো, লক্ষ্য নির্ধারণ, সম্পদ বন্টন এবং পোর্টফোলিও পর্যালোচনা, পণ্যের নির্বাচন, এই সব একসাথে চলে। আপনি আসলে একটিকে অন্যটি থেকে আলাদা করতে পারবেন না। একবার আপনি আপনার লক্ষ্যগুলো চিহ্নিত করে ফেললে, তখন আমরা দীর্ঘজীবী হওয়ার ঝুঁকি নিয়ে কথা বলছি, ঠিক তো? যেখানে আপনার সক্রিয় আয় বন্ধ হয়ে যায়, ধরুন 50, 55, 60, 65 বছর বয়সে, আপনি কোন ব্যবসা বা চাকরিতে আছেন তার উপর নির্ভর করে, ঠিক তো? এরপর আপনি যা কিছু এখন পর্যন্ত জমিয়েছেন সেটার ওপরই নির্ভরশীল হয়ে পড়েন। এখন প্রথম লক্ষ্য হল, আপনি কিভাবে আপনার সঞ্চয় বাড়াবেন। ঠিক তো, আপনার আয় নির্দিষ্ট, যা কেবলমাত্র আপনার পারফরম্যান্সের ওপর নির্ভর করে নির্দিষ্ট গতিতে বাড়তে পারে। বোনাস, ইনসেন্টিভ, যদি আপনার বেতন বা ব্যবসা থাকে, ঠিক আছে, আর এগুলো সবই ভাগ্য এবং বসের আশীর্বাদ ইত্যাদি। তাহলে এইভাবে আমরা সম্পদ সঞ্চয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, সম্পদ সঞ্চয়, কারণ এটি নির্ধারণ করবে সম্পদ সংরক্ষণের পর্যায়। তাই যখন আমরা সম্পদ সঞ্চয়ের পর্যায়ে থাকি, তখন সময়ের পরিসরটা দীর্ঘ হয়। তাহলে আমার সোরে তারল্য প্রয়োজন কম, ঠিক তো? আমার নিরাপদ 50-এর চাহিদাও কম, কারণ আমার লক্ষ্য 20 বছর, 30 বছর পরের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রিটার্ন। আর তাই যখন আমি সঞ্চয় পর্যায়ে থাকি, তখন আমার লক্ষ্য থাকে আগামী 20-30 বছরের জন্য আমার রিটার্ন সর্বাধিক করা। ঠিক বলছেন। আর তাই আমার সম্পদ বন্টনও সেই বিষয়টি থেকেই নির্ধারিত হবে, ঠিক তো? এই কথা বলার পরও এমন তো হতে পারে না যে আমি সবকিছু ঝুঁকিপূর্ণ ঝুড়িতে রেখে দিচ্ছি, কারণ এটা আমার ঝুঁকি নেওয়ার মানসিকতার সঙ্গেও জড়িত। যদিও আমার লক্ষ্য হতে পারে 20-30 বছরের মধ্যে রিটার্ন সর্বাধিক করা, কিন্তু যদি আমার সামর্থ্য না থাকে, বাজারের ওঠানামার সঙ্গে আসা অস্থিরতা সহ্য করার, তাহলে আমাকে আমার পোর্টফোলিও ও সম্পদ বন্টন সেই অনুযায়ী সামঞ্জস্য করতে হবে। তাহলে ঝুঁকি আসলে বিষয়টি একেবারেই ব্যক্তিনির্ভর। আপনি যেটাকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করছেন, আমি সেটাকেই হয়তো খুবই নিরাপদ মনে করতে পারি। তাই আবার ইকুইটি অ্যাসেট ক্লাসের মধ্যেও আমরা সবাই জানি এখানে বিভিন্ন ধরনের ক্যাপিটালাইজেশন আছে, যেগুলোর নিজস্ব সুবিধা রয়েছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ। এবং এখন তো অবশ্যই আমরা খুবই উদ্ভাবনী এক গোষ্ঠী। তাই আমরা এই ক্যাপিটালাইজেশনগুলোর চারপাশে বিভিন্ন ধরনের পণ্য বান্ডিল করেছি, আবার থিম ও সেক্টরের ভিত্তিতেও। তাহলে আসলে কোথায় বা কোন জায়গায় আপনাকে বিনিয়োগ করতে হবে? একজন রক্ষণশীল বিনিয়োগকারী হয়তো স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপে কম বরাদ্দ রাখবেন এবং থিম্যাটিক ফান্ড বা সেক্টরাল ফান্ডেও কম বিনিয়োগ করবেন। আর একজন আগ্রাসী বিনিয়োগকারী হয়তো বেশি পরিকল্পনা করবেন এই ধরনের অ্যাসেট ক্লাসগুলোর দিকে। তাই আবারও বলি, এটা একান্তই আমার ব্যক্তিগত ঝুঁকি প্রবণতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও ইচ্ছা। বিনিয়োগের সময় এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অ্যাক্টিভ ফেজে এবং যখন আমি বিনিয়োগ করছি, ধরুন সংরক্ষণ পর্যায়েও। কারণ তখনও এর মানে এই নয় যে আমি আমার সব টাকা তুলে নিচ্ছি আর 1 বছরের মধ্যেই বা খুব অল্প সময়ের মধ্যেই সব উপভোগ করতে শুরু করছি। আমাকে আসলে আমার পুরো অবসরকাল পার করতে হবে, যা হতে পারে ধরুন 15 থেকে 25 বা 30 বছর পর্যন্ত। এছাড়াও তাই ওই অবস্থাতেও আমাকে বিনিয়োগ করতে হবে, তবে সেটা আমার ঝুঁকির প্রোফাইল এবং আমার লক্ষ্য অনুযায়ী। তখন ঠিক তো? কারণ আদিত্য, সংরক্ষণ পর্যায়ে আরেকটা ধারণা আসে সামনে। একবার আমরা আমাদের অবসরকাল সামলে নিলে, ধরুন 30-40 বছর, যতদিন বাঁচি, আমার জমা হওয়া আয় বা বিনিয়োগের ভাণ্ডার। আমার জীবনযাপন যেমন চলে, তেমনি আমি যা করতে চাই সেটাও এই আয় সামলে নেয় আমার সীমার মধ্যে থেকে। এটাকে লিগ্যাসি প্ল্যানিংও বলা হয়, বা পরবর্তী প্রজন্মের কাছে সম্পদ হস্তান্তর করা। তাই সংরক্ষণ পর্যায় মানে এই নয় যে জানো যা কিছু সবকিছু ব্যবহার করে ফেলা। হ্যাঁ, আমাকে সবকিছু বা যা কিছু আছে তা ব্যবহার করে ফেলতে হবে। জানো, আমি সেটা তুলে নিয়ে কোনো ডিপোজিট বা খুবই নিরাপদ কোনো যন্ত্রে রেখে দিই, কারণ এখন আমি শুধু সেখান থেকেই খরচ করব। এটার মানে এটাও যে তুমি এটাকে আরও বাড়তে দাও, কারণ তুমি এটা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারো। তাই এই সব বিষয় ঠিক করে দেবে অবসর গ্রহণের পরেও আমার সম্পদ বন্টন কেমন হবে সংরক্ষণ পর্যায়ে সংরক্ষণে। এটা একটা খুব বড় ভুল। সাধারণত অবসর গ্রহণের পর মানুষ যা করে, অথবা যখন তারা বিনিয়োগের পরিকল্পনা করে,
যে টাকা তারা এতদিন ধরে জমিয়েছে। কি? প্রধানত আমি দেখেছি তখন মানুষ আবার খুব বেশি রক্ষণাত্মক হয়ে যায় এবং তারা মূলত শুধুমাত্র সুদ আসলে ভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগ করে। আমি বলছি না এটা ভুল, আর যখন আমি সুদ আসলে ভিত্তিক সিকিউরিটিজ বলছি তখন সবচেয়ে রক্ষণশীল যেটা সেটা হলো ফিক্সড ডিপোজিট। আবার দেখো, ফিক্সড ডিপোজিটের ভালো দিক বা খারাপ দিকটা কি, সেটা হলো হ্যাঁ, এগুলো নিরাপদ, কিন্তু যদি ভালো করে দেখো এগুলো আবার ইন্টারেস্ট রেট রিস্ক নামক ঝুঁকির মধ্যে পড়ে। আদিত্য, যদি আমরা প্রায় 2 বছর আগের দিকে ফিরে যাই তখন এফটি থেকে প্রায় 5% রিটার্ন পাওয়া যেত। এখন আরবিআই এর এক্সটার্নাল আরবিট্রেশন ইন্টারেস্ট রেট ঘোষণা করার পর এখন সেটা প্রায় 7.5%। তাহলে কিন্তু এবং এখন যদি আমরা সামনে কয়েক বছর বা 1 বছর পরের কথা ভাবি, ঠিক আছে আমরা জানি না কখন হবে, কিন্তু শেষ পর্যন্ত সুদের হার আবারও কমে যাবে আমাদের কারণেই। এটা চক্রাকারে চলে। দেখো, খরচ তো শুধু বাড়ছেই, কিন্তু যেই আয়ের ওপর তুমি নির্ভর করছো সেটা চক্রাকারে ওঠানামা করে। তাই এটাও একটা ঝুঁকি। তাই সুদাধারিত সিকিউরিটিজের ক্ষেত্রেও তোমার বিভিন্ন সুযোগ সুবিধা দেখা উচিত, যা তোমাকে একটু বেশি রিটার্ন দেবে। তাই আবারও এখানে একটা ভাগ করা উচিত। রিং সিকিউরিটিজ বা ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও। তাই এক অংশ যেতে পারে ফিক্সড ডিপোজিটে। বন্ড বলে একটা জিনিস আছে যেটা আমরা সবাই জানি, যা পোর্টফোলিওতে থাকা দীর্ঘমেয়াদী সুদের হারের ঝুঁকি কমিয়ে দেয়, বিশেষ করে অবসরপ্রাপ্তদের জন্য। বন্ড সাধারণত 9 বছর বা 10 বছরের জন্য হয়, আর তুমি যদি এটা কিনে নাও তাহলে পুরো সুদের হারের ঝুঁকি, সেটা ভোলাটিলিটির দিক থেকে নয় বরং রিইনভেস্টমেন্ট ঝুঁকির দিক থেকে সেটা চলে যায়। আসলে আমাদের জন্য, এমনকি যখন আমরা সক্রিয়ভাবে সম্পদ তৈরি করছি বা সম্পদ জমাচ্ছি, তখন প্রায়ই বোঝানো হয় যে পোর্টফোলিওতে একমাত্র দীর্ঘমেয়াদী ইনস্ট্রুমেন্ট হওয়া উচিত ইকুইটি। এবং এটা আমার ব্যক্তিগত মতামত যে এমনকি সেই পর্যায়েও এবং যখন আমি পুরোপুরি প্রস্তুত এবং সক্ষম সত্যটা নিতে, তবুও কিছুটা ফিক্সড ইনকামের উপাদান থাকা উচিত, যা আমার ক্যারিয়ারের শুরুর দিকে খুবই কম হতে পারে এবং তারপর সময়ের সাথে সাথে সেটা ধীরে ধীরে কমে যেতে পারে। এবং জানো, আমি ফিক্সড ইনকামের পরিমাণ বাড়াতে পারি। যেমনটা জানো, যখন আমি অবসরের কাছাকাছি যাচ্ছি, অন্তত শুরুতে আমার কিছু অংশ থাকা উচিত। কারণ হচ্ছে এমনকি ইকুইটিও চক্রাকারে চলে, জানো তো, অনেক দীর্ঘ সময়ের জন্য। মজার কথা, হ্যাঁ একদম ঠিক। আমরা সাহসী পরিকল্পনার যাত্রা শুরু করি জোরালোভাবে আর দৃঢ় সংকল্প নিয়ে যে আমাকে 20 বছরের এসআইপি করতে হবে এবং আমি সেই টাকা তুলব না। কিন্তু যখন আমার 20% কমে দৃঢ় সংকল্প জানালার বাইরে, আমার কথা বিশ্বাস করো, আর এটা পরিসংখ্যানগত তথ্য। বেশিরভাগ এসআইপি যেগুলো রেজিস্টার হয় সেগুলো 3 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। ঠিক বলেছ। এবং এটা খুবই কঠিন বাস্তবতা। আমরা দীর্ঘমেয়াদী কথা বলছি, অথচ এটা মাঝারি মেয়াদও নয়। তাহলে আমরা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছি। আর এর কারণ হচ্ছে আমরা ইকুইটি ইনভেস্টমেন্টে খুব বেশি আগ্রাসী হয়ে যাচ্ছি। তুমি যেমন বলছিলে, যখনই কোনো প্রয়োজন হয় বা আমরা আমাদের বিনিয়োগ ঠিকভাবে পরিকল্পনা করি না, তখনই কোনো প্রয়োজন দেখা দিলেই। তাহলে মানুষ ওই 3টি ধাপের একটাও মিস করছে। আমরা যেমন বলছিলাম এমার্জেন্সি ফান্ড, রিস্ক পাওয়ার বা অন্য কিছু, তাহলে যখনই কোনো প্রয়োজন হয়। আর তার সাথে অবশ্যই এই পুরো ভয়টা থাকে যে আমি তো 20% রিটার্ন ধরতে পারিনি। চলো বেরিয়ে পড়ি আর সত্যি রিটার্নটা উপভোগ করি, বা যাই হোক। অনেক তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তাই আমার মনে হয় ছোট পরিমাণে বিনিয়োগ শুরু করো, কিন্তু নিয়মিত থাকো। আবার ফিরে আসি, যেমন তুমি বলছিলে, সেখানে কিছুটা ফিক্সড ইনকামের অবস্থান থাকা উচিত। তাহলে আবার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, যেমন স্বল্পমেয়াদী বন্ডও আছে। আরেকটা খুবই নতুন ধরনের প্রোডাক্ট আছে যেটা ওবাই দ্বারা নিয়ন্ত্রিত, যেটাকে বলে P2P। হ্যাঁ, আমি এটাও শুনেছি। খুব ভালো একটা উপায়। ভালো রিটার্ন পাওয়ার বা ঝুঁকি মুদ্রাস্ফীতিকে হার মানানো রিটার্ন, মানে একটা ভালো রিয়েল রিটার্ন পাওয়ার। তাহলে সেখানে তুমি আসলে তোমার এমার্জেন্সি ফান্ড বা তার কিছু অংশ রাখতে পারো, যাতে স্বল্পমেয়াদী যেসব প্রয়োজন আসে সেগুলো সামলানো যায়। এবং এই ধরনের বিনিয়োগেও সেভ করা সম্ভব। তাহলে মূল মন্ত্রটা হচ্ছে যতটা সম্ভব শুধু অ্যাসেট ক্লাস নয়, প্রোডাক্ট ক্লাসেও ডাইভার্সিফিকেশন করা।
এবং শুধু কিছু নির্দিষ্ট ধরনের ইনস্ট্রুমেন্টেই আটকে না থাকা। আমরা দেখেছি এমন সময়ও এসেছে যখন ইকুইটি টানা 5, 6, 7 বছর এমনকি 10 বছর পর্যন্ত প্রায় শূন্য বা নেতিবাচক রিটার্ন দিয়েছে। চীন তো একেবারে ক্লাসিক উদাহরণ, তাই না? গত 15 বছরের রিটার্ন যদি ধরি, চীনের ক্ষেত্রে তো প্রায় নেতিবাচকই, তাই তো? আর যদি কেউ শুধু চীনের ইকুইটিতেই বিনিয়োগ করতেন, তাহলে আসলে তার টাকা খোয়াতেন, তাই তো? তুমি চীনের উদাহরণ দিচ্ছ কেন? সাবপ্রাইমের পরের সময়টা মনে করো, 2000 সালের আশেপাশে প্রায় 6 বছর ধরে। হ্যাঁ, না, ঠিক তাই ছিল। তখন কোনো রিটার্নই ছিল না, এমনকি ভারতের মতো দ্রুত বাড়তে থাকা অর্থনীতিতেও রিটার্ন ছিল না। আর সেই সময়গুলোতে সোনা, ডেট, ফিক্সড ইনকাম, রিয়েল এস্টেট রেটস ইত্যাদি অ্যাসেট ক্লাস খুব ভালো করেছে, খুব ভালো পারফর্ম করেছে। তাই যদি আপনার টাকা বিভিন্ন অ্যাসেট ক্লাস আর প্রোডাক্ট ক্লাসে ভাগ করে বিনিয়োগ করা থাকে, তাহলে সেটা আপনার দীর্ঘমেয়াদী যাত্রায়, মানে 20-30 বছর পরেও একটা বড় শক অ্যাবজর্বার হিসেবে কাজ করবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যদি ইকুইটি কমে যায় আর অন্য কোনো অ্যাসেট ক্লাস আপনাকে সুরক্ষা দেয় বা রিটার্ন দেয়, তাহলে আপনি আপনার অ্যাসেট অ্যালোকেশন আবার ভাগ করে নিতে পারেন বা রিব্যালেন্স করতে পারেন। এটাই আসলে এর মানে। তাই একটা বিষয় মাথায় রাখা দরকার, মানে ব্যাপারটা এমন নয় যে আমার কাছে 100 টাকা আছে, 25 টাকা করে 4 জায়গায় দিয়ে ভুলে গেলাম। কারণ আমাকে প্রতি 3 মাস বা বছরে একবার করে দেখতে হবে কোন অ্যাসেট ক্লাস ভালো করেছে, কোনটা খারাপ করেছে, আর সেই অনুযায়ী আবার ভাগ করে নিতে হবে। এখানেই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, প্ল্যানার বা ডিস্ট্রিবিউটরদের ভূমিকা আসে। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আর প্ল্যানারদের কথা বলছিলাম, আর জানেন তো, আমি যে ডিস্ট্রিবিউটরের সঙ্গে কাজ করছি তার কথাও বলছিলাম। তাহলে আমার মনে হয় আমাদের আলোচনার মূল সারাংশগুলোর একটি হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন আর ডাইভার্সিফিকেশন। তাহলে কি আমরা ধরে নিতে পারি ডাইভার্সিফিকেশন মানে আমার পোর্টফোলিওতে আরও বেশি ইনস্ট্রুমেন্ট, আরও বেশি স্কিম রাখা? আমার কাছে যত বেশি স্কিম থাকবে আমি তত বেশি ডাইভার্সিফাইড থাকব। এটা কি আমার জন্য নিরাপদ ধারণা? আসলে আদিত্য, একটা শব্দ আছে, ডিভার্সিফিকেশন। ঠিক আছে। ঠিক বলছো, একটা। হ্যাঁ, আর না, ওটা খুবই। হ্যাঁ, ডিভার্সিফিকেশন, ঠিক। হ্যাঁ, বলা হয়। আমি এটা ভেঙে ফেলব। ডিভার্সিফিকেশন, ডিভার্সিফিকেশন। তাহলে অতিরিক্ত ডাইভার্সিফিকেশনও কোনো উপকারে আসে না। কারণ যখন আমরা আসল ব্যাপারে ঢুকে পড়ি, তাই তো? যদি আমার কাছে 15, 20, 30টা মিউচুয়াল ফান্ড থাকে, যেগুলো ফ্লেক্সিক্যাপ বা যে কোনো ক্যাটেগরিতে পড়ে, তাহলে ওখানে অনেক ওভারল্যাপ হয়ে যাবে, তাই তো? এবং শেষ পর্যন্ত আপনি যা করছেন তা হল আপনি বিভিন্ন ফান্ডে একই ধরনের পোর্টফোলিও বারবার কিনছেন। বিভিন্ন ফান্ডে নামগুলো আলাদা, কিন্তু দিনের শেষে আপনি একই জিনিসই কিনছেন। আর যখন আমাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, যেমন রিঅ্যালাইনমেন্ট বা অন্য কিছু, তখন ব্যাপারটা আরও কঠিন হয়ে যায়। কারণ তখন আমাকে তখন তো এতগুলো ফান্ড দেখে সিদ্ধান্ত নিতে হবে। একদম অন্যরকম। আমি তোমাকে নিয়ে যাব। আসলে এটা সত্যি অবাক করার মতো ছিল। আমি রিভিউ করার জন্য অনেক পোর্টফোলিও দেখি, আর কিছু পোর্টফোলিও পেয়েছি যেখানে একটাই পোর্টফোলিওতে 75টা ফান্ড আছে। ওয়াও, তাহলে এটা আসলে হাইপের কারণে হয়েছে, আর এটা সঠিক উপায় নয়। তাই অতিরিক্ত ডাইভার্সিফিকেশনেও রিটার্ন কমে যেতে পারে, কারণ এখানে একটা ব্যালেন্স থাকা দরকার অতিরিক্ত ডাইভার্সিফিকেশন আর খুব বেশি কনসেন্ট্রেটেডের মধ্যে। সাধারণত আমি দেখেছি প্রায় 10 থেকে 15টা স্টপস। দুঃখিত, স্টপস না, আমি সত্যিই দুঃখিত। মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর আকারের ওপর নির্ভর করে। আমার মনে হয় এতেই যথেষ্ট। আরেকটা বিষয় যেটা সবাইকে বুঝতে হবে, এটা আমার প্রিয় টপিক, তাই আমি বারবার এদিকে চলে আসি। আপনাকে পুরো পোর্টফোলিওকেও 2 ভাগে ভাগ করতে হবে, একটা কোর পোর্টফোলিও আর একটা ট্যাকটিক্যাল পোর্টফোলিও। এবং অবশ্যই আমরা খুব বেশি কথা বলবো না, তবে ট্যাকটিক্যাল পোর্টফোলিও থেকেই আমরা আলফা পাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারদের নিয়ে কথা বলছিলাম। তাহলে আমি বলবো, একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের প্রধান কাজ হলো আপনাকে সেরা ফান্ড সাজেস্ট করা নয়। এবং আসলে রেগুলেটরি দৃষ্টিকোণ থেকেও তার কাছে এটা প্রত্যাশিত নয়। তার প্রধান দায়িত্ব হলো আবেগ নিয়ন্ত্রণ করা। কারণ শেষ পর্যন্ত বিনিয়োগ মানে আসলে আবেগ, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। তাহলে বিনিয়োগ যাত্রাকে নিয়ন্ত্রণ করে মূলত 2টি আবেগ। এবং আমরা এটা বিভিন্নভাবে এখন পর্যন্ত আলোচনা করেছি, লোভ এবং ভয়। আচ্ছা, বাজারগুলো দারুণ করছে, এবং যখন মার্কেট দারুণ রিটার্ন দিচ্ছে, আর আমার বন্ধুরা বলছে যে তারা 20% রিটার্ন,
30% রিটার্ন বা 50% রিটার্ন পেয়েছে কোনো ভার্টিক্যাল স্কিম থেকে, তখন আমরাও বিনিয়োগ করতে চাই না বুঝেই। সেই সময়টা হয়তো শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় নয়, এবং বেশিরভাগ মানুষ যা করে তারা তখনই শুরু করে যখনটা আসলে সঠিক সময় নয়। তারপর তাদের খারাপ অভিজ্ঞতা হয় এবং তারা বলে, বিনিয়োগ আমার জন্য নয়। আমি এমন অনেক মানুষের সঙ্গে দেখা করেছি যারা বলে, আমি যেই না শুরু করলাম অমনি মার্কেট ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল, তাই বাই, এটাই আসল ব্যাপার। আর তখনই পদ্ধতিগত বিনিয়োগ, যা অবশ্যই এই যাত্রার অংশে সাহায্য করবে। আর দ্বিতীয়ত, এটা ঠিক যে যখনই ধরা যাক কেউ যদি কোভিড সময়কালে সেই তীব্র পতনের সময় বিনিয়োগ করত, অবশ্যই তখন আরও অনেক ফ্যাক্টর ছিল। আসলে কি ছিল? কিন্তু তখন একটা ভয় ছিল যে আগামীকাল কি হবে, দুনিয়া টিকে থাকবে কিনা, ঠিক তো? ইকুইটি মার্কেট টিকে থাকবে কিনা, কি হবে? কিন্তু কেউ যদি তখন বিনিয়োগ করত, ডেটা বলছে সেই ব্যক্তি যা লাভ করেছে তা এক কথায় অসাধারণ, তাই না? তাহলে সংক্ষেপে বললে, জানো, তুমি গাড়িটা ঘোড়ার আগে রাখতে পারো না। তাই মূলত প্রথমে ঠিক করতে হবে তুমি কি করতে চাও, কেন করতে চাও, তারপর বিভিন্ন অ্যাসেট ক্লাস আর প্রোডাক্ট বেছে নিতে হবে। ঠিক তো? তাই প্রোডাক্ট নির্বাচনটা প্রথমে হতে পারে না। যেমন ধরো, কোনো নির্দিষ্ট শেয়ার বা নির্দিষ্ট ফান্ড বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট খুব ভালো করেছে, তাই বলে সেটা কিনে ফেলবো, এটা ঠিক নয়। রিম নিজেই কোনো প্রোডাক্ট হতে পারে না। এটাই আসলে তোমার ফর্মভিত্তিক বিনিয়োগের মানসিকতা। এটা সেই ধারায়, সেই প্রক্রিয়াতেই চলতে হবে। প্রথমে তোমাকে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপর ঝুঁকি প্রোফাইলিং করতে হবে, তারপর অ্যাসেট অ্যালোকেশন করতে হবে, আরেকবার অ্যাসেট অ্যালোকেশনে পৌঁছাবে, এখন প্রোডাক্ট নির্বাচন শুরু করবে। আর যেমন ফারাজ বলল, সেখানে সেই অ্যাসেট ক্লাস আর পোর্টফোলিও তৈরি করার সময় তুমি একটি কোর এবং ট্যাকটিক্যাল পোর্টফোলিও রাখতে পারো। আর ট্যাকটিক্যাল পোর্টফোলিওতে অবশ্যই বাজারের ওঠাপড়া অনুযায়ী তুমি তোমার পোর্টফোলিও সামান্য বদলাতে বা সূক্ষ্মভাবে ঠিকঠাক করতে পারো। তাহলে অনিরুদ্ধ, ফারাজ, আমরা এখানে খুবই আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা শুরু করেছিলাম লক্ষ্য নির্ধারণ আর অ্যাসেট অ্যালোকেশন নিয়ে আলোচনা করে, কিন্তু শেষে আমরা এর ভেতরে অনেক ছোট ছোট বিষয় নিয়েও কথা বললাম, যেমন অ্যাক্টিভ আর প্যাসিভ ইনভেস্টমেন্ট, অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকাম। সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত। সবই একে অপরের সঙ্গে জড়িত, যেমন সম্পদ সঞ্চয়ের ধাপ এবং সম্পদ সংরক্ষণের পর্যায়। তুমি জানো কিভাবে অ্যাসেট অ্যালোকেশন আবারও খুব সূক্ষ্মভাবে লক্ষ্য নির্ধারণ, আর্থিক লক্ষ্য নির্ধারণের সঙ্গে জড়িত। তাই সামগ্রিকভাবে খুবই আকর্ষণীয় আলোচনা হয়েছে। আমি নিশ্চিত আমাদের দর্শকরা এর থেকে অনেক উপকৃত হবেন। শেষ করার আগে অনুরোধ করব, তুমি যেন পুরো ওয়ার্কশপের প্রক্রিয়াটা আবার সংক্ষেপে বলো, যাতে আমার মনে হয় চলো এটাকে একটু উচ্চতর পর্যায়ে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি আমি এটা সংক্ষেপে বলি, ধরো আমি একেবারে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলছি, তাহলে লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়ার প্রথম ধাপ হল চিহ্নিত করা। তুমি জানো মানে? অনিরুদ্ধ বলেছিল, আমি কোন দিকে যেতে চাই, আমি জীবনের কোন পর্যায়ে আছি, আমার দৃষ্টিসীমা কি এবং আমার চূড়ান্ত লক্ষ্যগুলো কি। তারপর আমি এই প্রক্রিয়া নিয়ে ভাবা শুরু করি। এই প্রক্রিয়া শুরু করার সময় প্রথম যে কাজটা করি সেটা হলো নিজের জন্য একটি জরুরি তহবিল তৈরি করা। তাহলে আমি হয় কোনো চাকরিতে আছি, নয়তো কোনো ব্যবসা করছি। আর আমি অন্তত 3 থেকে 8 মাসের অগ্রিম পরিকল্পনা করি আমার বাড়ির খরচ বা জরুরি খরচ কি হতে পারে সেটা নিয়ে। আর আমি একটা তহবিল তৈরি করে সেটাকে আলাদা করে রাখি, আর সেই তহবিল দিয়ে বেশি রিটার্ন আয় করা আমার উদ্দেশ্য নয়। মূল কথা হলো একটা নিরাপদ তহবিল রাখা, যেটা মুদ্রাস্ফীতিকে হার মানাতে পারে। নিরাপদ তহবিল যা খারাপ সময় আমাকে সাহায্য করবে, যেটা এখনই অনুমান করা যায় না। দ্বিতীয়ত, অবশ্যই সবচেয়ে বড় ঝুঁকি যে কোনো মানুষের জীবনে হতে পারে, সেটা হলো আমার জীবন বা স্বাস্থ্যের কোনো বাধা। তাই আমার যথেষ্ট কভার থাকতে হবে, আর কম বীমা কভারেজের রোগগুলো এড়িয়ে চলতে হবে। আমার যথেষ্ট কভার থাকতে হবে জীবন এবং স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রেও, কারণ এই জায়গাগুলোতে মুদ্রাস্ফীতি সত্যিই অনেক বেশি, আমাদের দেশের গড় সিপিআই-এর চেয়েও অনেক উপরে। তারপর আমি আসল লক্ষ্য পরিকল্পনার অংশে যাই, যেটা আমার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য। স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো তো আসেই এবং যায়ও, কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো অবশ্যই, যেমন অবসর পরিকল্পনা এবং সন্তানের শিক্ষা, বিয়ে ইত্যাদি।
তবে আবার আপনি যে খুবই আকর্ষণীয় ধারণার কথা বললেন সেটাই হলো, আমরা প্রায়ই ভাবি যে একমাত্র ঝুঁকি হলো অল্পদিন বেঁচে থাকার ঝুঁকি, যেটা বীমা দ্বারা কভার হয়, সেটা জীবন হোক বা স্বাস্থ্য। কিন্তু আরও বড় ঝুঁকি আছে, এবং চিকিৎসা প্রযুক্তির উন্নতির কারণে আমাদের দেশেও গড় আজও জীবন প্রত্যাশা ক্রমাগত বাড়তে থাকবে, এবং এখানে একটা খুব সুপ্ত আসন্ন ঝুঁকি আছে, সেটা হলো প্রত্যাশার চেয়ে বেশি দিন বেঁচে থাকার ঝুঁকি। আর তখন আমার টাকা ফুরিয়ে যাবে, আর আপনি জানেনই তো, সাধারণ ভারতীয় অবসর পরিকল্পনা মানে আমার সন্তানরাই আমার ভরসা, তাই তো? এবং সেই পরিস্থিতিতে আমার কাছে কোনো টাকা থাকবে না, এবং আমি তখন আর সক্রিয়ভাবে আয়ও করতে পারবো না। তাই শুধু সম্পদ সঞ্চয়ের পর্যায় নয়, বরং সম্পদ সংরক্ষণের পর্যায়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই সময় আমার বিনিয়োগ কৌশলটা কেমন হওয়া উচিত? আমার পোর্টফোলিও কিভাবে আয় তৈরি করতে পারবে, যা আপনি জানেনই তো, যা আমার পছন্দের জীবনযাপন ইত্যাদি বজায় রাখার জন্য যথেষ্ট হবে? তাহলে এখানে আবার সম্পদ বন্টনের ধারণাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এভাবেই সবকিছু একসাথে জড়িয়ে আছে। আর সবশেষে আমাদের বর্তমান প্রজন্মের সামনে সবচেয়ে বড় ঝুঁকি হল তারা একটা বিষয় ভুলে গেছে, সেটা হলো তারা এখন যা উপার্জন করছে এটা আসলে তাদের ভবিষ্যতের উপার্জনও, যা তারা এখনই পাচ্ছে। তাহলে আমি যা বলতে চাই তা হলো, আমাদের যেসব চাকরি আছে সেগুলো পেনশনযোগ্য নয়। যা ছিল, এটা ছিল আমাদের বাবা মায়ের জন্য একটা সুবিধা, তাই তো? তাই আমরা এখন যা উপার্জন করছি তার একটা বড় এবং গুরুত্বপূর্ণ অংশ আমাদের সঞ্চয় করতে হবে, এবং সেটা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে চালিত করতে হবে। আপনি জানেন, খুব সক্রিয়ভাবে সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, যদিও আমরা দেখছি প্রযুক্তি এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে, যেখানে আগে মূলত সঞ্চয় নির্ভর অর্থনীতি ছিল। একটা সুন্দর, স্বাস্থ্যকর সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সবসময় উপকারী, এবং এটা খুবই দরকারি, সত্যিই খুব খুব দরকারি। আর সেই কারণেই, যেমনটা আমি বলেছিলাম, খুব বেশি এসআইপি সেট বন্ধ হচ্ছে না, কারণ মানুষ এখনও চূড়ান্ত বিষয়টার গুরুত্ব ঠিকমতো বুঝতে পারছে না, যেটা হলো অবসর এবং তারপর ঝুঁকি, যেটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে ধন্যবাদ অনুরাগ, ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। এটা খুবই খুবই তথ্যবহুল হয়েছে, এবং ধন্যবাদ আমার দর্শকদের এত ধৈর্য ধরে থাকার জন্য। আমি আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনার গ্রাহক ও ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করার সময় তাদের জন্য কার্যকর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং সম্পদ বন্টন করতে ও বাস্তবায়ন করতে এই আলোচনা আপনাদের কাজে লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের একটি লাইক দিন। প্লিজ অনুগ্রহ করে আমাদের একটি লাইক দিন। ধন্যবাদ। ধন্যবাদ।